সন্ধ্যার ইফতারির পরে হিয়া ড্রয়িং রুম থেকে নিজের রুমে এসে পড়তে বসে ঠিকই, কিন্তু তার মন মনে হয় শ্রাবণের কাছে রয়েছে। হিয়া শ্রাবণের কথা ভাবতে ভাবতে মুচকি হাসলো। পরক্ষণেই থাপ্পড়টা মনে পড়লো। সাথে সাথে শ্রাবণকে বকতে শুরু করলো। হিয়া সেই 10,000 টাকা একটা খামে ভরে রাখলো। এটা সে দিয়ে দেবে, কিন্তু শ্রাবণকে দিলে বেশিরভাগই ও নেবে না, আর যদি থাপ্পড় মারে এই ভয়টাও হিয়ার আছে। তাই এটা কাব্যকে দিয়েই পাঠাবে হিয়া। তবে এই সময় কাব্যকে পাবে কিনা ভাবতে ভাবতে হিয়া শ্রাবণকে মেসেজ দিল, এই যে আপনি কি অ্যাক্টিভ আছেন। শ্রাবণ মেসেজটা মিনিট 5 পরে দেখলো, ভাবলো এটা কোনো মেসেজ হলো, ভালো করে বলা যেত না। না চিনে তো ঠিকই জামাইজান বলতে পেরেছিল, আর চিনেও জামাইজান বলছে না। শ্রাবণ ফুস করে শ্বাস ছেড়ে মেসেজ লিখলো, এভাবে মেসেজ দেয়? সেই দিন তো না জেনে জামাইজান বলেছিলে, আর এখন আমি এই যে হয়ে গেলাম। এবারের মতো মাফ করে দিলাম। এরপর যদি এমন করে মেসেজ দাও তাহলে আবারও তোমার তুলতুলে গালে থাপ্পড় দিতে 2বার ভাববো না। হিয়া মেসেজ সিন করে বাকরুদ্ধ। এ তো সোজা থ্রেট দিচ্ছে। হিয়া এই কথার কোনো উত্তর দিল না। লিখলো, আপনার ভাই কোথায়? কেন, কি দরকার? ওকে একটু বলুন নিচে আসতে। কেন? একটু দরকার। আমাকে বলা যাবে না নাকি? না, ওকেই বলবো। ঠিক আছে। শ্রাবণ কাব্যকে ডাক দিল। কাব্য শ্রাবণের সামনে এসে বলল, কি হয়েছে বলো। একটু নিচে যা তো ভাই, হিয়া তোকে কি যেন বলবে। আমাকে? ঠিক আছে যাচ্ছি। কাব্য দোতলায় আসে। হিয়া মেইন গেট খুলে কাব্যকে সেই খামটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া এটা শ্রাবণ ভাইয়াকে দিয়ে দিও। কি আছে এতে? হিয়া পট করে বলল, তোমার বড় ভাইয়ের জন্য একটা চিঠি। কাব্য খুশি হয়ে খামটা নিয়ে ওপরে চলে আসে। শ্রাবণ তখন পানি খাচ্ছিল। কাব্যকে দেখে বলল, কি রে, কি বললো? ভাইয়া আপু তোমার জন্য একটা চিঠি পাঠিয়েছে। শ্রাবণ কথাটা শোনা মাত্রই খামটা নিয়ে খুলে দেখলো টাকা। টাকাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখলো, কিন্তু কোথায় চিঠি পেল না। শ্রাবণ টাকাগুলো কাব্যর হাতে দিয়ে বলল, দেখতো কোথায় চিঠি। কাব্য টাকাগুলো দেখে বলে উঠলো, ভাইয়া নেই তো। শ্রাবণ রাগে দাঁতে দাঁত চেপে বলল, বুঝতে পেরেছি। ও টাকাগুলো এই উসিলে ফিরিয়ে দিল, আর বলেছে চিঠি দিয়েছে। আবার শুধু এই ফ্ল্যাটে আনতে পারলে হয়, দেখিস কি করি। সাবিহা চৌধুরী গভীর চিন্তায় মগ্ন হয়ে আছেন শ্রাবণকে নিয়ে। ছেলেটা কোথায় থাকছে আল্লাহই ভালো জানে। আবার রিয়ার সাথে বিয়ে ঠিক করবে তাও রাজি না। এদিকে রিয়ার বাবা মাকেও কথা দিয়েছে। তৌকির চৌধুরী এসে বসলেন। সাবিহা চৌধুরী বললেন, শ্রাবণ কি অন্য কাউকে পছন্দ করে? কি জানি না তো। আমার মনে হয় না ও কাউকে পছন্দ করে। ও যখন কাউকে পছন্দই করে না, তাহলে রিয়াকে বিয়ে করতে সমস্যা কি? ও তো তোমার ছেলেই ভালো জানে। তবে শ্রাবণ ওকে পছন্দ করে না, তাই হয়তো বিয়ে করতে চায় না। আজ পছন্দ হয়নি তো কি হয়েছে, বিয়ে হলে ঠিকই পছন্দ হবে। কি বলছো, মাথা ঠিক আছে? আজকে দেখলে না কি রকম রেগেছিল। এরপর এ নিয়ে কথা বলেও চলে যাবে। প্লিজ এগুলো বাদ দাও তো। কি করে বাদ দেব? আমি রিয়ার বাবা মাকে কথা দিয়েছি না? কথা দিয়েছো, এখন তোমার ছেলে তো বিয়ে করতে চায় না। সাবিয়া চৌধুরী কড়া গলায় বললেন, যত যাই হোক বিয়ে রিয়ার সাথেই হবে। দরকার পড়লে ছেলেকে 100 বার বোঝাবো। কালকেই ওকে বাড়িতে এনে আংটি পরিয়ে রাখবো। রিয়ার বাবা মাকে কালকে সকালে আসতে বলবো, আর শ্রাবণকে মিথ্যা বলে বাড়িতে আনবো। এরপর দেখো আমি দুজনের আংটি বদল করিয়েই ছাড়বো। তৌকির চৌধুরী চুপ করে রইলেন। মনে হচ্ছে মা ছেলের এক দফা লড়াই বেঁধেই যাবে। সাবিয়া চৌধুরী চলে গেলেন। তৌকির চৌধুরী তার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বললেন, কি দরকার ছেলেকে ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার? বলেছেই তো বিয়ে করবে না, শুধু শুধু ঝামেলা করা। আর শ্রাবণ তো বলেই গেল এই নিয়ে কোনো কথা শুনতে পেলে বাড়িতেই আসবে না। কিন্তু এই মহারানীকে কে বোঝাবে? উনি আছে ওনার কথা নিয়ে। দেখা যাক কালকে মা ছেলে কি ধামাকা বাঁধায়। আমি কিছুই বলবো না, যা বলা সব ছেলেই বলবে। পরদিন সাবিয়া চৌধুরী সকাল 10টার দিকে শ্রাবণকে মিথ্যে বাহানা দিয়ে বাড়িতে আনলেন। রিয়ার বাবা মাকে দেখে ওর আর বুঝতে বাকি রইল না কি হবে সামনে। আর সকালে কামালের থেকে এমন কিছুরই খবর পেয়েছিল, আর সেটাই সত্যি হলো। শ্রাবণ নিজের রাগ কোনো রকম কন্ট্রোল করে সবার সাথে কথা বলল। মনে মনে ঠিক করলো শুধু আংটির কথা কেউ বলুক একবার, একেবারে ঝড় বাঁধিয়ে দিবে। তৌকির চৌধুরী শ্রাবণের মন বুঝতে পারলেন না, তবে চোখ দেখে বুঝতে পারলেন কিছু একটা হবে। ঝড় আসার আগে পরিবেশ যেমন নিস্তব্ধ থাকে, শ্রাবণ ঠিক তেমন গুমট বেঁধে আছে। তার মনে মনে অন্য একটা বিষয় নিয়ে খুব ভয় হচ্ছে, যা তিনি কাউকে বোঝাতেও পারছেন না। শ্রাবণকে দেখে রিয়ার বাবা মা সহ সবাই দাঁড়িয়ে গেলেন। শ্রাবণ সোফায় গিয়ে নিজের মতো বসলো। তৌকির চৌধুরী খাবার টেবিলে একটা চেয়ার টান দিয়ে বসলেন। সাবিয়া চৌধুরী শ্রাবণের কাছে গিয়ে বসলেন। বেশ ঠান্ডা গলায় বললেন, শ্রাবণ তুমি বারণ করার পরেও আমি রিয়ার সাথে তোমার বিয়ে দিতে চাই। তুমি এখন বলছো ওকে বিয়ে করবে না, ঠিক আছে তাই মানবো। তবে আমি চাই তোমাদের আংটি পরিয়ে রাখতে। এরপর তোমরা সময় নাও, নিজেদের বোঝো, ভালোবাসতে শেখো। দেখবে রিয়াই তোমার জন্য পারফেক্ট পার্টনার। শ্রাবণ মুখে হালকা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, বিয়ে করতে পারি, এক শর্তে। রিয়ার বাবা রফিক সাহেব আর রিয়ার মা তানিয়া বেগম শ্রাবণের দিকে তাকালেন। সাবিয়া চৌধুরী বললেন, কি শর্ত বলো। তানিয়া বেগম বললেন, কি চাও তুমি বলো, টাকা পয়সা বাড়ি গাড়ি কি চাও শুধু বলো। শ্রাবণ বেশ বুদ্ধিমত্তার সাথে বলে উঠল, শর্তটা হলো আমি যদি রিয়াকে বিয়ে করি তাহলে আমি বেকার অবস্থায় থাকবো। এই বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকবো, সিম্পল ভাবে থাকবো। আর আমু, বিয়ের পরে আমি তোমাদের কোম্পানির জন্য কিছুই করতে পারবো না।
একবারে আলাদা হয়ে থাকবো, বলতে গেলে খুব সাধারণ ভাবে থাকবো। ভুলেও তোমাদের এই দিকে পা দেবো না। ভুলে যাব যে আমি চৌধুরী বাড়ির ছেলে। এই কথা শুনতেই রফিক সাহেবের চোখে আলাদা একটা আনন্দের ঝিলিক খেলে গেল। সাথে সাথে বলে উঠলেন, তাহলে আমাদের বাড়িতে থাকবে, দরকার হলে আমার সম্পত্তি সব তোমাকে দিয়ে দেব, আর আমার কোম্পানিও তোমার করে দেব। শ্রাবণ তপ্ত গলায় বলে উঠল, তাহসির চৌধুরী শ্রাবণ এতটাও বোকা নয় যে অন্যের স্বার্থের জন্য শ্বশুরবাড়ি গিয়ে থাকবে। আমি জাস্ট বলতে চাইছি, বিয়েটা হলে চৌধুরী বাড়ির সাথে এবং কি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সাথে কোনো রকম যোগাযোগ আমার থাকবে না। না কোনো প্রজেক্ট রেডি, না কোনো মিটিং। তৌকির চৌধুরী যা ভয়ে ছিলেন সেটাই হলো। পুরো কোম্পানিটাই তো শ্রাবণের হাতে। ও এগুলো থেকে লিভ নিলে সবকিছু কিভাবে হ্যান্ডেল করবেন তারা? আর দ্বিতীয়ত, একদিন পরে একটা ডিলের মিটিং। এই ছেলে যদি আলাদা হয়ে যায় তাহলে এই মিটিং এর কি হবে? কোম্পানি একদম বসে পড়বে। এখন তার এই ওয়াইফকে কি করে বোঝাবে? সে তো আবেগে ভাসছে। শ্রাবণ ঠান্ডা মাথায় ঠান্ডা একটা চাল চাললো। না তার আম্মু কথা বলছে, না তার বাবা। আর রইল রিয়ার বাবা মা, ওরা শ্রাবণের মা বাবার দিকেই তাকিয়ে আছেন। শ্রাবণ সোফায় গায়ে এলিয়ে দিয়ে টি টেবিলে পা রাখলো। কারো মুখে কোনো কথা নেই। শ্রাবণ মায়ের দিকে তাকিয়ে বলল, মিসেস চৌধুরী, সময় নিয়ে ভাবতে চান কি? তিনি আমতামতা গলায় বললেন, তুমি যা বলছো তাই কি করবে? অবশ্যই। আর তুমি তোমার ছেলের কাজ সম্বন্ধে খুব ভালো করেই জানো। তোমার ছেলে যা বলে তাই করে দেখায়। এখন বলো কি করবে? যাও একটু ভাবো, ভাবার সময় দিলাম। রফিক সাহেব তানিয়া বেগমকে ডেকে রিয়ার কাছে যাওয়ার মিথ্যে বাহানা দিয়ে ভেতরের রুমে নিয়ে চলে গেল। রফিক সাহেব দাঁত চেপে তানিয়া বেগমকে বললেন, তোমার ভাতিজা তো উল্টো চাল চাললো। আমরা ওকে মেয়ের জামাই করতে চাইছি, ওকে আমাদের কোম্পানিতে নিতে, কিন্তু ও তো বলছে ও বেকার হয়ে থাকবে, আলাদা থাকবে। কি করব এখন? কি করবে? এখন আর কোনো কথা বাড়িও না। কোনো একটা কাজের বাহানা দিয়ে চলে যাই, এরপর ভাবিকে বোঝালেই হবে। না হলে এখানে থাকলে শ্রাবণের হাত থেকে ছাড়া পাওয়া মুশকিল হয়ে যাবে। আর রিয়া থাকুক, ওকে নিয়ে যাওয়া যাবে না। তাও ঠিক, ওকে এখানেই থাকতে হবে। কখন কি হয় সব খবর ওর কাছ থেকেই পাওয়া যাবে। এখন চলো। শ্রাবণ পায়ের উপর পা তুলে বসেছিল। সাবিহা চৌধুরী রুমে চলে গিয়েছে। তৌকির চৌধুরী চেয়ার থেকে উঠে শ্রাবণের কাছে এসে বসলেন। শ্রাবণ ওপরের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে উঠল। তৌকির চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে, হাসছো কেন? দাঁড়াও না, একটু অপেক্ষা করো। চোর কিভাবে পালিয়ে যায় দেখতে পারবে।